ফিরে এলাম নতুন আর একটা ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আলোচনা করব দ্বাদশ শ্রেণীর অর্থাৎ ফোর্থ সেমিস্টারের অন্তর্গত হারুন সেলামের মাসি গল্পটি নিয়ে। যদিও এর আগে একটা ভিডিও দেওয়া হয়েছে, সেই ভিডিওটি তোমরা দেখে নিতে পারো। গল্প পাঠের সঙ্গে সঙ্গে লেখিকার পরিচিতি ও গল্পের কিছু গুরুত্বপূর্ণ তথ্য। আজকের এই ভিডিওতে আমরা সামগ্রিকভাবে কিছু ছোট প্রশ্ন নিয়ে আলোচনা করে গল্পটির অভ্যন্তরের বিষয়বস্তু সম্পর্কে গভীরভাবে জানার চেষ্টা করব। তো সবার আগে গল্পের যে লেখিকা অর্থাৎ মহাশ্বেতা দেবী, তার সম্পর্কে একটু আলোকপাত করছি। প্রথমেই বলি, লেখিকার জন্ম 14ই জানুয়ারি 1926 খ্রিস্টাব্দে ঢাকায়। তার পিতা ছিলেন মনীষ ঘটক, মাতা ধরিত্রী দেবী। শিক্ষাগত যোগ্যতা ইংরাজিতে MA, পেশা শিক্ষকতা, সাংবাদিকতা ও অবশ্যই সাহিত্য রচনা। তিনি ম্যাগসেসাই জ্ঞানপীঠ, সাহিত্য একাডেমি সহ নানা পুরস্কারে ভূষিত হয়েছেন। উপাধি পেয়েছেন পদ্মশ্রী ও দেশিকোত্তম। তার উল্লেখযোগ্য গ্রন্থগুলি হল অরণ্যের অধিকার, 1084 মা, রুদালি প্রভৃতি। এছাড়াও আরও অন্যান্য বিভিন্ন গ্রন্থ আছে, যেগুলি তোমরা তোমাদের পাঠ্য বইয়ের অন্তর্ভুক্ত লেখিকার যে পরিচিতি আছে সেখান থেকেই পেয়ে যাবে। ভিডিওটি বড় না করতেই এই সংক্ষিপ্ত পরিসরের লেখিকার পরিচিতি দিলাম। এরপরে চলে আসি গল্পের বিষয়বস্তুতে। মানসিক প্রতিবন্ধী নিঃসঙ্গ হারু মায়ের মৃত্যুর পর মায়েরই বন্ধু, বলা যেতে পারে সহকর্মী গৌরবী মাসির কাছে আশ্রয় নেয়। অসহায় ছেলেটিকে নিয়ে গৌরবী যথেষ্ট বিব্রত হলেও তাকে সহজে ত্যাগ করতে পারেনি। তার কারণ, সে ছিল তার পূর্ব পরিচিত। কিন্তু জাতপাতের সমস্যা দেখা দিলে ছেলে নিবারণ ও বাড়িওয়ালা মুকুন্দ দুজনেই হারাকে ত্যাগ করতে পরামর্শ দেয়, সেই সঙ্গে সঙ্গে চাপও দেয়। হারাকে ছাড়ালে নিবারণ মাকে আশ্রয় দেবে আর মুকুন্দ তার বাড়িতে থাকতে দেবে। অবশেষে বাধ্য হয়ে গৌরবী হারাকে নিয়ে শহরে চলে যায়। এটাই হচ্ছে গল্পের মূল বিষয়বস্তু। দীর্ঘ একটা গল্পকে এর থেকে সংক্ষিপ্ত পরিসরে আর বলা সম্ভব হয় না। চলে আসি পরের আলোচনায়, গল্পের রস বিচার। আলোচ্য গল্পে আমরা লেখিকাকে দেখি দারিদ্র্যে ভয়াবহতার মাঝে মাঝে মাতৃত্বের মহান গৌরবকে প্রতিষ্ঠিত করেছেন। মাতৃত্বের কামনা যখন সর্বজনীন হয়ে ওঠে, তখন রক্তের সম্পর্ক, জাতপাতের দ্বন্দ্ব, সংকীর্ণতা ইত্যাদি তুচ্ছ হয়ে যায়। সুতরাং মাতৃত্ব থেকেও এখানে মানসিকতা আর প্রবলভাবে প্রতিষ্ঠিত হয়েছে। তবে গৌরবীর এই মানবিকতার পথ কান্নায় ভরা। অনেক দুঃখ, যন্ত্রণা, বেদনার মধ্য দিয়ে সে নিজের সন্তান না হয়েও হারাকে ভিন্ন জাতের হলেও আপন সন্তানের মতো নিয়ে শহরের উদ্দেশ্যে রওনা দেয়। গল্পটি তাই করুণ রসের বলা যেতে পারে। এরপরে আসি গৌরবীর চরিত্র। হারুন সেলামের মাসি গল্প অনুসারে গৌরবীর চরিত্রটি একটি প্রধান চরিত্র। আলোচ্য গল্পে মাতৃত্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত গৌরবী। অভাবে অস্তিত্ব বিপন্ন এক নারী তার মাতৃত্ব দিয়ে কিভাবে তার মূল্যবোধ ও মাতৃত্ববোধের জয় ঘটিয়েছেন। কোনো প্রতিকূলতা তাকে বাধা দিতে পারেনি। তাকে বাধা দিতে পারেনি বলতে, একদিকে তার পুত্র সন্তান নিবারণ, অন্যদিকে ভাইপো সম্পর্কে তার যে পরিচয় পাচ্ছি এখানে মুকুন্দর, তারা তাকে ঠাঁই দিতে পারত। কিন্তু এই জাতপাতের কথা যখন জানতে পারে, বুঝতে পারে, তখন তারা আর তাকে সেইভাবে নিজেদের কাছে রাখবার ভাবনা আর ভাবেনি। সেই জন্যই গৌরবীর জীবন যন্ত্রণাটা, লড়াইটা এক অকল্পনীয় লড়াই। জাতপাতের ঊর্ধ্বে তাই সে রচনা করেছে মনুষ্যত্বের, হৃদয় ধর্মের এক অসামান্য স্বর্গ। এভাবেই এক অতি সাধারণ নারী মাতৃত্বের গৌরবে
সাহসিকতায় গৌরবী হয়ে উঠেছে অনন্য চরিত্র। সেজন্যই মাতৃত্ব ও মানসিকতায় গৌরবী অতুলনীয়া। চলে আসছি এর পরের চরিত্র হিসাবে নিবারণের চরিত্র। সন্তান, গৌরবীর সন্তান নিবারণ কেমন তা সম্পর্কে একটু এবার আলোকপাত করছি। গৌরবীর আপন ছেলে নিবারণ আত্মসুখ সর্বস্ব, অর্থাৎ নিজের সুখ ছাড়া সে আর কিছুই বোঝে না। শৈশবেই তার মুখ দিয়ে বেরিয়েছিল, তোর একটা সন্তান, অর্থাৎ পুটিকে যখন সব কিছু দেওয়া থাওয়া করতো তখন তার মনের মধ্যেই যেন একটা অকথিতভাবে ভাগের দাবিদার হয়ে সেই কথা ব্যক্ত করেছিল। তাছাড়া মেরুদণ্ডহীনও তাকে বলা যেতে পারে। সরকারি জমি পেয়ে পাকা বাড়ি করে সেখানে চরম দারিদ্র প্রতিবন্ধী মাকে সে আশ্রয় দেয়নি। আশ্রয় দেওয়া দূরের কথা, মায়ের দুঃখ কষ্টের জীবনে সে কোনো দিন উঁকি মেরে দেখেওনি। পুরাতন কথার জেদ টেনে অছিলায় বৃদ্ধা মাকে বাড়িতে না রাখার যুক্তি দেখিয়েছে। অর্থাৎ ওই ছেলেকে আগে তুমি বিদায় করো, তাহলেই তোমাকে ঠাঁই দেওয়ার কথা ভাবা যাবে। এ কথার মধ্য দিয়ে পরিষ্কার বোঝা যায় যে নিবারণ কঠিন হৃদয়ের মানুষ ছিল। সে সাম্প্রদায়িক ধর্মান্ধ, তাই ভিন্ন জাতের হারান তথা হারুকে সে ছোঁয়াছুঁয়ি থেকে দূরে রাখতে চায়। তাই অনাথ শিশু হারুর সঙ্গে মায়ের থাকার বিষয়টি সে কিছুতেই মেনে নিতে পারেনি। এরপরে কয়েকটি লাইন তুলে গুরুত্বপূর্ণ প্রশ্নের দিকে আলোকপাত করছি। ঘর তুলেছিল যেন কোঠা বাড়ি বলে মাটিতে থুতু ফেলেছিল। কে কোন পরিস্থিতিতে এই থুতু ফেলেছিল তার আলোচনা। হারার বাবা দিনরাত্রি দিন দরিদ্র ঘরামি হলেও নিজের ঘরখানি তুলেছিল খুব উঁচু করে। মাথা উঁচু করে সেই ঘরে ঢুকতে হতো বা ঘর দেখতেও হতো। ঘর তোলার কিছুদিন পরেই হারার বাবা মারা যায়। তার বিছানার নিচে ছিল, মাদুরের নিচে ছিল নিয়রচাঁদা সাপ। হাসুলির মতন ছোট্ট সেই সাপের কামড়ে তার মৃত্যু। মুসলমান সমাজের লোকেরা মনে করেছিল এর ফলেই হারার বাবার মৃত্যু হয়। তাই তারা হারার বাবার প্রতি তাচ্ছিল্য প্রকাশ করতেই মাটিতে থুতু ফেলে আলোচ্য উক্তি করেছিল। অর্থাৎ গরিব হয়ে চাঁদে হাত দেওয়ার দুঃসাহস যেন দেখিয়েছিল হারার বাবা। তার সেই অহংকারের যে দর্প তা যেন চূর্ণ হয়ে গেছিল, আর সেই কারণেই তারা প্রতিবেশী হিসাবে এটা মেনে না নিতে পেরে মৃত্যুর পর মাটিতে থুতু ছিটিয়েছিল। নেক্সট কোশ্চেনে আসছি। আমিন বা কোথায় মরব, কে মুখ সলা করবে কে জানে? মুখে সলা করার অর্থ কী? খুব সহজ সরল ভাষায় বলতে হয়, মুখে সলা করার অর্থ হচ্ছে মুখাগ্নি বা মুখে আগুন দেওয়া। এর সঙ্গে জড়িত প্রশ্ন, কোন প্রসঙ্গে এই উক্তি করা হয়েছে? এ প্রসঙ্গে বলি, হিন্দু শাস্ত্র মতে এই মুখাগ্নি মৃত্যুর পর সন্তান সন্ততি বা নিকটাত্মীয় মৃতের মুখে আগুন দেয়। প্রতিবেশী আয়েশা বিবির মৃত্যুর পর গৌরবী ছেলেকে হারাকে জানায় মাকে কবর দিতে। সেই সময় নিজের পরিণতির কথা ভেবে দুঃখ ভারাক্রান্ত হয়ে সেই উক্তি করেছিল। কারণ গৌরবী যতই দুঃখ কাতরতার মধ্যে থাকুক তার সন্তান ছিল, কিন্তু হারা তার মাকে হারিয়ে একেবারে অসহায় হয়ে যায়। তথাপি হারার মা আয়েশা বিবি তার ছেলের হাতের মাটি সে পেয়েছিল। কিন্তু এখানে গৌরবীর দুঃখ হয়, ছেলে থাকতেও তার মুখাগ্নি শাস্ত্রসম্মতভাবে কে করবে? পরের প্রশ্নে আসছি। বড় দুঃখ হলো গৌরবীর দুঃখের কারণ কি? গৌরবীর দুঃখের জীবনে আয়েশার সঙ্গে তার ঘনিষ্ঠতা হয়েছিল। অসহায় গৌরবীর জীবনে হারার মাই বেঁচে থাকার সাহস জুগিয়েছিল। বেঁচে থাকার জন্য
দুজনকেই একসঙ্গে সংগ্রাম করতে হতো। তারা শামুক, গুগলি, ঝাঁটার কাঠি, নারকেল পাতা চেঁচে বের করে সেসব বিক্রি করত এবং কলকাতায় যাতে সেগুলো বিক্রি করতে নিয়ে যায় যারা, তাদের কাছে বেচে দিতে পারলেই তার দুটো পয়সা হতো। এইভাবেই একসঙ্গে তারা কাজ করত, শাক পাতা তুলে প্রভৃতি বিভিন্ন রকম কাজের মধ্য দিয়ে একে অপরের পরিপূরক ছিল এই কাজে তারা। আজ একজন চলে গেল আর একজনকে ছেড়ে, তাই দুঃখ হওয়াটাই স্বাভাবিক। হারার মায়ের মৃত্যুতে গৌরবী স্বজন হারানোর দুঃখ যেন পেয়েছিল তার মনে। এই জন্যেই এভাবেই কথা বলা হচ্ছে, বড় দুঃখ হলো গৌরবীর। নেক্সট কোশ্চেন, নাকি সব গরিবের স্বর্গ আসলে এক? উদ্ধৃতিটির তাৎপর্য কী? স্বপ্নে হারার মা গৌরবীর হাত ধরে নিয়ে গিয়েছিল থানকুনি দুর্বাঘাসের ঢেকিশাকের জঙ্গলে, তাদের বেঁচে থাকার উপকরণের অফুরন্ত ভাণ্ডার। বাস্তব জীবনের দুর্ভাগ্য ও দারিদ্র্যে গৌরবী ও হারার মায়ের অবস্থা ছিল 19-20, অর্থাৎ সামান্য তফাৎ। কঠিন দারিদ্র্যে তারা ছিল দুজনে সহকর্মী। দারিদ্র্যের পরিচয়ে তারা ছিল একই জাতের, একই শ্রেণীর, অর্থাৎ গরিব মানুষ তারা সবাই। তাদের কাছে জাত বড় ছিল না, কে হিন্দু কে মুসলমান এমনটা ছিল না। তারা যে গরিব, একসঙ্গে কাজ করে, এটাই ছিল যেন তাদের ধর্ম। দারিদ্র্যের কাছে হিন্দু মুসলমান কোনো ভেদ থাকে না। সব গরিবের স্বর্গ খিদের উপকরণ পাওয়া। তাই এ কথা বলা, নাকি সব গরিবের স্বর্গ আসলে এক। তো আজকে এই কটা প্রশ্ন নিয়ে আলোচনা করলাম, বা গুরুত্বপূর্ণ কিছু বিষয় বা নথি বা তথ্য তোমাদের সামনে হাজির করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, তাহলে এরকমই ভিডিও আরও বেশ কিছু প্রশ্ন নিয়ে তোমাদের সামনে হাজির করব। ধন্যবাদ।